বিরতির পর আমরা ফিরে এলাম। করোনার আবহে বাংলায় ভোটের দামামা এই বিতর্কে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুব্রতদেব রায়। আমি সুব্রতদেব বাবুর কাছে একটু যাব। অমিত শাহ তিনি শুধুমাত্র এই রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বিরোধী শক্তির একজন মুখ নয়, আমরা বলতে পারি যে তিনি তো আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যখন আমাদের সামনে কত কথা বলছেন তা পরিসংখ্যানের বাইরে গিয়ে কি করে হতে পারে? আমরা কি তার কাছ থেকে এটা চাইব না, এটা প্রত্যাশা করব না যে তিনি যখন রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলছেন সেটা পরিসংখ্যানের মধ্যে থাকা উচিত এবং সেটা একটা পরিসংখ্যান ভিত্তিক হওয়া উচিত? তাহলে তিনি রাজ্যের উন্নয়ন নিয়ে যে কথাগুলো বললেন, আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ সৌগত বাবু কিন্তু তার পাল্টা তথ্য দিয়ে, যা কেন্দ্রীয় সরকারের তথ্য, তা দিয়ে প্রমাণ করে দিল যে এই কথাগুলো ঠিক নয়। কি বলবেন আপনি? দেখুন, রাজ্য সরকারের একটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট রয়েছে, কেন্দ্রীয় সরকারের একটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট রয়েছে, এবং যারা এই কথাগুলো বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই সাংবিধানিক পোস্টে রয়েছেন। সেই তথ্যের যে জটিলতা, আমার মনে হয় এটা কোনো জটিলতা নয়, এটা উভয় পক্ষ টুইট এবং বিভিন্ন যে প্রেস বার্তা দিচ্ছেন তার মধ্য থেকে উঠে আসবে। জিডিপি নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমার যেটা মনে হয়, যেটা প্রধান আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেদিকে আমাদের বক্তব্য যাওয়া উচিত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই এবং কোনো কর্মসংস্থান নেই। তার জন্যই এই সমস্ত পরিযায়ী শ্রমিক, এত মানুষ পরিযায়ী শ্রমিক যে ছিলেন, সেটা তো এখন এই করোনা পরিস্থিতিতে আমরা জানতে পারলাম। এবং শিল্প নেই সেটা বোঝানোর জন্য তো জিডিপির পরিসংখ্যান দেওয়ার কোনো দরকার নেই। যদি প্রকৃতপক্ষে যদি পশ্চিমবঙ্গে শিল্প তৈরি হয়ে থাকে বা পশ্চিমবঙ্গে যদি মানুষ যদি চাকরি পেয়ে থাকেন, তাহলে এত পরিযায়ী শ্রমিক এলো কোথা থেকে? দ্বিতীয়ত, যদি পশ্চিমবঙ্গে জিডিপির সাথে ভারসাম্য রক্ষা করে যদি সেরকম ইন্ডাস্ট্রি, যদি আপনারা দেখেছেন কি সেরকম ইন্ডাস্ট্রি যদি থাকে, তো তার একটা হোয়াইট পেপার রাজ্য প্রকাশ করুক যে এতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে এখানে এই ইন্ডাস্ট্রি হয়েছে। শুধুমাত্র নাম্বার বললে তো হবে না, যে ধরুন 1212খানা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তো সেই ইন্ডাস্ট্রিগুলো কি কি ইন্ডাস্ট্রি এবং সেখানে কত কত মানুষ সেখানে চাকরি পেয়েছেন। ধরুন 100টা ইন্ডাস্ট্রি হয়েছে, তো এই ইন্ডাস্ট্রিতে এতজন চাকরি পেয়েছে, সেটা নিয়ে একটা শ্বেতপত্র আমার মনে হয় রাজ্য সরকারের ইমিডিয়েটলি প্রকাশ করা উচিত। তাহলে এই জটিলতা থাকবে না এবং ওনারাও বুঝতে পারবেন যে ওনারা যে তথ্য নিয়ে ঘাটাঘাটি করছেন সেটা শুধু তথ্য, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। বেশ, ফুয়াদ্দা, শ্বেতপত্র কি তাহলে কেন্দ্রেরও প্রকাশ করা উচিত? একটা কথা আমি খুব আপনাকে যেটা বুঝতে হবে স্পষ্টভাবে, একটুখানি আমি সময় নিচ্ছি, মানে আমি সুব্রজিৎ বাবুকে ধন্যবাদ জানাচ্ছি একটাই কারণে, উনি যে বললেন যে আদৌ স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে রাজনৈতিক সম্পর্কের বিন্যাস, তাতে কোনো জটিলতা নেই, সহজ সত্যিটা মানুষের সামনে তুলে ধরলেন যে দুটো দলই এক, আদৌ কোনো জটিলতা নেই। ধন্যবাদ। এটা হচ্ছে স্পষ্ট যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৃণমূলের তরফ থেকে যে প্রবক্তা যে তথ্যগুলো রেখেছেন, সেই দুটোই তথ্যগুলো কিন্তু হচ্ছে অস্পষ্ট। এই কারণের জন্য অস্পষ্ট কেন, আপনি যদি কম্প্যারিজন করতে চান তাহলে আপনাকে টাইম স্কেলটা কম্পেয়ার করতে হবে এবং আপনাকে হচ্ছে যে প্যারামিটারসগুলো কম্পেয়ার করতে হবে, উভয় কিন্তু একে অপরের তথ্য কিন্তু কাটেনি। যে তথ্যগুলো একটু বেশি বললে ভালো হতো, যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের হচ্ছে মানব সম্পদ উন্নয়ন সূচককে হচ্ছে 2 জায়গায় কমিয়ে দিয়েছেন এই বছরের রিপোর্টে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা হচ্ছে ভারতবর্ষ 129-এর জায়গা থেকে 131-এ চলে গেছে, 189 রাষ্ট্রর মধ্যে আমরা 2 স্থান পিছিয়ে গেলাম। উনি বললে একটু ভালো হতো। এবং রাজ্যের হচ্ছে যিনি ছিলেন, উনি যদি হচ্ছে স্পষ্ট করে বলতেন যে ওই যে কথাটায় টিএমসির প্রবক্তা বলছিলেন যে 10 লক্ষ টাকার হচ্ছে কোভিড যে যোদ্ধা আছে তাদের জন্য বিমাকরণ করেছে, কোন কোম্পানি বিমা করেছে, মানে আদৌ হচ্ছে রাজ্য সরকার হচ্ছে টেন্ডার করে সেই কোম্পানিগুলো নির্ধারিত করেছে, এবং আদৌ যদি রাজ্য সরকার 1 পয়সা হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা আছে সেই প্রিমিয়াম দিয়েছে কিনা, এইগুলো স্পষ্টকরণ করলে সাফ হয়ে যেত যে কেন্দ্রের যিনি এসছেন অমিত শাহ, উনিও মিথ্যে কথা বলতে মাহির আছে, আর এখানে যে চ্যানেলে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের প্রবক্তাও কিন্তু মিথ্যে কথা বলতে মাহির আছে। ফলে এই দুটো দলের যে বাস্তব চিত্র হচ্ছে, আমি একটু শেষ করি বাবু তুমি একটু ধৈর্য রাখো, তোমার চুরি ধরা পড়ে গেছে, একটু ধৈর্য রাখো। আরে বাবু একটু ধৈর্য রাখো। এবার যেটা হচ্ছে, যেই কথাটা বললে হচ্ছে আরো ভালো হতো, সেটা হচ্ছে শিশু মৃত্যুর অপুষ্টির পরিসংখ্যান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে গুজরাট এবং পশ্চিম বাংলা একেবারে হচ্ছে তলানিতে। আপনি ভাবুন, দেশের প্রধানমন্ত্রী সেই একটা রাজ্যেতে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী
শিশু পুষ্টির ক্ষেত্রে একেবারে তলানিতে হচ্ছে গুজরাট, তার সঙ্গে প্রতিযোগিতা কে করছে? গুজরাটের কথা বলতে পারেন, বাংলা সেখানে নেই। পশ্চিম বাংলার চেয়ে শিশু পুষ্টির ক্ষেত্রে একদম তলানিতে হচ্ছে। এই তথ্যগুলো আরো স্পষ্টভাবে সামনে নিয়ে আসলে, যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে প্রতিযোগিতার মধ্যে স্পষ্ট বলে দিতে হবে যে যখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমাদের দেশের মধ্যে এসেছিল, তখন গুজরাটে হচ্ছে সেইরকম হচ্ছে লম্বা একটা দেওয়াল টানার কোনো প্রয়োজন হতো না যদি সোনার গুজরাটটা নরেন্দ্র মোদী করে তুলতে পারতেন। আপনি কোন তথ্য সূত্র থেকে এই কথাগুলো বলছেন? আমি এই চ্যানেলে দাঁড়িয়ে বসে বলে যাচ্ছি পশ্চিম বাংলা যদি গড়ে যে তোলার কথা এমএসএমই ছিল, তে বাংলা এক নম্বরে, এটা কেন্দ্র সরকারের তথ্য। কৃষি কর্মে বাংলা এক নম্বরে, এটা কেন্দ্র সরকারের তথ্য। কেন হচ্ছে মেডিকেল গ্রামীণ সড়ক যোজনায় বাংলা এক নম্বরে, কেন্দ্র সরকারের তথ্য। 42টা করে অগাস্ট মানে কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 2300 চিকিৎসক পরিসংখ্যান কম আছে, সেই 2300 চিকিৎসক বললেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ করবেন, সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এইবার কথা বলছেন যে আমি হচ্ছে নরেন্দ্র মোদীর ধাঁচে একটা কার্ড দেব, শিক্ষক নরেন্দ্র মোদী তিনি হচ্ছে যেভাবে হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারীকরণ করছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ পশ্চিম বাংলায় করব। ফলে দাদা এবং দিদি নীতিগতভাবে কোনো পার্থক্য নেই। 35 বছর ক্ষমতায় ছিলেন, 34 বছর কতগুলো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, পদকে পূরণ করার জন্য কতগুলো হাসপাতালে নতুন বেড তৈরি করেছেন, উত্তর দিন না, একটা প্রশ্নের উত্তর দিন না, কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছিল, একটা যাত্রাপালাতে পরিণত করেছে, কতগুলো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছিল। এবার দেখছি পরিবর্তন হচ্ছে, কতগুলো হাসপাতালের বেড বাড়িয়েছিল, অধিকারী হচ্ছে টিএমসি হচ্ছে ঝান্ডা ধরবে, সাথীর কথা কবে ভেবেছিল, ছেলে হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির ঝান্ডা ধরবে। আমি একটা কথা এখানে রাজনৈতিকভাবে ফসিল হয়ে যাওয়া একটা দল, রাজনৈতিকভাবে ফসিল হয়ে যাওয়া দল, তৃণমূলের ঝান্ডা ধরবে। আমি একটা কথা এখানে সংযোজন করতে যাচ্ছি, আলোচনাটার অভিমুখটা তো ঘুরিয়ে লাভ নেই। যে কথাটা ফুয়াদ্দা বললেন, আমি তার সূত্র ধরে আমি মানে সুদীপের কাছে এটা আমার জিজ্ঞাসা, তৃণমূলের কাছে জিজ্ঞাসা, এই যে দুয়ারে সরকারে আমরা সবাই দেখছি স্বাস্থ্য সাথী কার্ড একদম মানে হরিলুটের মতন বেলানো হচ্ছে, খুব ভালো, খুব ভালো। এসছে তো আনন্দে, না না কোনো কষ্ট নেই ভাই, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ডের নামে যে মিথ্যাচার, আয়ুষ্মান ভারত কর্মসূচির মধ্যে যে মিথ্যাচারিতা লুকিয়ে আছে স্বাস্থ্য সাথীর মধ্যে, সেই মিথ্যাচারিতা বলছি। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে নাজেহাল হয়ে যাওয়া রোগীদের পরিসংখ্যান এবং তাদের বক্তব্য, অর্থাৎ কাকে বলেছে কি অধীর চৌধুরীকে? না না অধীর চৌধুরীকে নয় ভাই, জানেন না, আমি জানি সরকারি হাসপাতালে আমি জানি চিকিৎসার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আর এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয়। বরাদ্দ কত? কি ভেলোরে হয়? স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ কত আগে বলো, স্বাস্থ্য ক্ষেত্রে বলো বরাদ্দ কত? আমি তো আপনাদের বলছি আচ্ছা, আমি একটু সুব্রদেব বাবুর কাছে যাব। সুব্রদেব বাবু, একটা লোকের নামে ফর্ম, সুব্রদেব বাবু, একটা টাকা হচ্ছে বিমার, তেসরা হচ্ছে মার্চ মাসে এই বছরে মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলেছে যে হচ্ছে কোভিড যোদ্ধাদের জন্য হচ্ছে 10 লক্ষ টাকার হচ্ছে বিমা প্রোগ্রাম। একটা লোকের হচ্ছে ফর্ম ফিল আপ হয়নি, 1 পয়সা হচ্ছে ও প্রিমিয়াম পে করা হয়নি। একটা কোম্পানিকে হচ্ছে নির্দিষ্ট কর্মচারী যারা স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ মিথ্যা কথা, দায়িত্ব নিয়ে একটা কথা তো স্বীকার করতে হবে যে রাজ্যের এই মুহূর্তে এখনো বেশিরভাগ মানুষ কিন্তু সরকারিভাবেই তারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে, এ কথা তো আমরা কেউ অস্বীকার করব না। এখনো রাজ্যের অধিকাংশ মানুষ সরকারিভাবেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে। তুমি প্রশ্নটা সঠিকভাবে ধরেছো। গঠনমূলক আলোচনা যদি আমি করতে চাই, আমি স্বাস্থ্য সাথী কার্ড একটা হচ্ছে ডিমান্ড সাইডকে আমি পূরণ করছি, মানুষের মধ্যে চাহিদা আছে স্বাস্থ্যে, কিন্তু আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা 75,000 সরকারি বেড আছে এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলায় এই মুহূর্তে 35,000 বেড আছে। আপনি 75,000 বেডের পেশেন্টদেরকে স্বাস্থ্যসাথী কার্ডগুলো ডিমান্ড সাইড ক্রিয়েট করে আপনি সাপ্লাই সাইডে 35,000 বেডে আপনি চিকিৎসা দিতে পারবেন? আপনি 75,000 বেডের হচ্ছে বরাদ্দ কমিয়ে দিলেন,
আপনি ইন্স্যুরেন্সটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিলেন, আপনি হচ্ছেন 75,000 আপনাদের বেডের সময় হচ্ছে তো ব্যবস্থাপনা কতগুলো বেড বাড়িয়েছিলেন, একেবারেই তৃণমূলের একদম। সরকার এসে কতগুলো আসলে- বেড বাড়িয়েছে? আসলে তথ্যটা বলুন না। চিকিৎসা এত লজ্জা পাচ্ছেন কেন? চিকিৎসা আর সব পরিষেবাটাকে এত লজ্জা বেশ, পাচ্ছেন বেশ, কেন? বেশ, আমরা সিপিএমের একটু- সময় আমরা একটু সরকারি সুদীপ হাসপাতালে বাবু হতে কতগুলো দেন। বেড ছিল? ফুয়াদ দা। তৃণমূলের সময় সরকারি হাসপাতালে সুদীপ বাবু, কতগুলো বেড? আয়ুষ্মান এত ভারত লজ্জা পাচ্ছেন এবং কেন? স্বাস্থ্যসাথী। ডক্টর ফুয়াদ আলিম আবার বাবু। distract আয়ুষ্মান ভারত এবং লাইনে স্বাস্থ্যসাথী এই বিতর্কে সবাইকে বলতে দিতে হবে, বিতর্কে সবাইকে বলতে দিতে। একটু সুব্রতদেব বাবুর কাছে যাবো। আচ্ছা সুব্রতদেব বাবু, দুটোকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ছাড়া কিছু নয়। হ্যাঁ, দেখুন কি বলছেন আপনি, বলুন। হতাশ প্রথম কংগ্রেস। কথা হচ্ছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে রাজ্যে শিল্পও আসবে, জিডিপি বাড়বে, এবং স্বাস্থ্য ব্যবস্থাতে যারা কিছুদিন আগে এখানে ফুয়াদদাও বসে আছেন, যে আপনারা দেখেছেন যে যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাদের উপরে একটা অত্যাচার হচ্ছে, এবং সেখানে রাজ্য সরকার কিন্তু তাদেরকে সেফটি সিকিউরিটি দিতে কিন্তু আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি গণতন্ত্র বলতে ইউপিতে যে গণতন্ত্র চলে সেই গণতন্ত্র? না না, আমার একটা, আমি চিকিৎসকদের নিয়ে একটা প্রশ্ন আচ্ছা, করতে আমি- চাই। আমি- গুজরাটে দেখেছিলাম করোনা রোগী, তিনি হাসপাতালের বাইরে 25 জন করোনা রোগী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে গুজরাটের সরকার। ইউপিতে দেখেছিলাম কোভিড হাসপাতালের ভেতর কুকুর ঢুকে বডি ছিঁড়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের মুখে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলা মানায় না। পশ্চিম বাংলার যে রাস্তায় মারা গেছে ওইসব নিয়ে কথা বলো না, ওইগুলো হচ্ছে আপনাকে তিনটে প্রশ্ন করলাম, আরে আপনি আগে সেই উত্তরগুলো দিন, তারপরে বলবেন। বঞ্চিত কতগুলো বেড ছিল তৃণমূলের সরকারের আমলে? আগে উত্তর দিন। আমরা একটু সুব্রতদেব বাবুকে বলতে দিই। হ্যাঁ বলুন। আমার ছেলে পরীক্ষায় থার্ড হয়েছে, চলে গেল, কজন পরীক্ষা আর হচ্ছে পাশ বালিশ করে থাকতে হবে কোভিডকে, এই জিনিসগুলো হচ্ছে মারাত্মক। বেশ বেশ, ফুয়াদা অবশ্যই তার চেয়ে ভালো, একটু তার সুব্রতদেব চেয়ে বাবুকে- অবশ্যই একটু পশ্চিমবঙ্গ সুব্রতদেব ভালো। বাবুকে বলতে দাও। একটু সুব্রতদেব এটাই বাবু হচ্ছে বলুন। সমস্যা, এটা তৃণমূলের এটা সমস্যা যে কাউকে কথা বলতে না দেওয়া, না, বলুন, বলুন, তার বলুন। জন্যই কিন্তু সবাই ছেড়ে চলে যায়। আচ্ছা বলুন বলুন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত যদি হয়, তাহলে এই যে 130 জনের উপরে রাজনৈতিক খুন, এতে যেটা হবে সেটা হচ্ছে যে আজকে এখানে যারা প্যানেলিস্ট আছেন সবাই অত্যন্ত বিদগ্ধ, সেই জন্যই তারা প্যানেলে আছেন, কিন্তু আমাদের বাইরেও কিন্তু বহু মানুষ আছেন যারা ইউথ, যারা ইন্টেলেকচুয়াল, যারা পলিটিক্সে আসতে চান বিভিন্ন দলে। এই নৈরাজ্যের পরিবেশ এবং এই মানুষ খুনের পরিবেশ যদি তৈরি করা হয়, তাহলে ডাক্তাররাও কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে সেফ নন, পলিটিশিয়ানসরা যারা শিক্ষিত তারাও কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টিতে আজকে আসতে ভয় পাচ্ছে, তারা তৃণমূলে আসতেও ভয় পাচ্ছে, তার কারণ যেভাবে আজকে রাজ্যের যে কোনো পলিটিক্যাল পার্টিতে আসতে ভয় পাচ্ছে, বিজেপিতেও ভয় পাচ্ছে তো। অবশ্যই বিজেপির তো 130 জনের উপরে মানুষ তো খুন হয়েছেন, রাজনৈতিক খুন, এবং সেটা নিয়ে আপনাদের তো কোনো স্টেটমেন্ট নেই, এবং আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন না। সুব্রজিৎ বাবু আপনাকে সবিনয় একটা প্রশ্ন করতে চাই। আপনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বললেন, এই কথা তো আমরাও বলছি, কিন্তু কাদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? সারদা নারদা টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত যে স্ক্র্যাপড, তৃণমূলের যেসব স্ক্র্যাপড, তারাই তো আজকে আপনাদের ভূষণ। এদের নিয়ে বাংলার মানুষকে পরিবর্তনের স্লোগান দিচ্ছেন, তার মানে বাংলার মানুষের বোধ, বুদ্ধি, রুচি, সংস্কৃতিবোধ সবটাকে এত নিম্নগামী মনে করছেন? হতে পারে কোনোদিন? আপনি ভাবুন, বিশ্বজিৎ কুন্ডু 8 জন তার বাড়ি থেকে চাকরি পেয়েছে, টেট কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত, অমিত শাহের পাশে দাঁড়িয়ে বিজেপির মঞ্চের শোভাবর্ধন করলেন। সারদা নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে মালা পরালেন। আপনি বলুন তো, যে ছেলেটার টেট পরীক্ষা দিয়ে পয়সা দিয়েও পরীক্ষায় চাকরি পায়নি, সে যখন টাকা চাইতে যাবে, সে যখন দাবি জানাতে যাবে, সে তো শঙ্কুদেব পান্ডার কাছে ছুটবে, সে তো বিশ্বজিৎ কুন্ডুর কাছে ছুটবে না, আমি ছুটবে না? আমি কি উত্তর দেবো? বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার উত্তরটা হচ্ছে, আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি কংগ্রেসের প্রবক্তা, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, দেখুন সমস্যা তো থাকবেই। এই যে ধরুন কম্পিটিশনটা হচ্ছে, এটা কিন্তু ডেভেলপমেন্টাল হওয়া উচিত। আপনাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলে যদি ভালো ভালো মুখ যদি আনতে হয়, তাহলে রাজ্যে গণতান্ত্রিক একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তার মানে আপনারা ভালো মুখ আনতে পারেননি? বলুন। দেখুন ভালো মুখ, আমি তো জানতে চাইছি, আমি জানতে চাইছি, আমি তো দাদা, আমি গোল কিছু বলছি না, আমি সময় দেখুন কথার মধ্যে ঢুকে পড়ছেন। আমি সেই জন্য দেখুন আপনার দল থেকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে এই কথা বলতে না দেওয়ার জন্য, এই কথা বলতে না দেওয়ার জন্য, এই কথা বলতে না দেওয়ার জন্য, এই কথা বলতে না দেওয়ার জন্য আপনাদের দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন
আরে দাঁড়ান নেতাজি আমাদের দল ছেড়ে সুভাষচন্দ্র অনেকে বসু বেরিয়ে গেছে 1939 সালে উনি ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছেন। ওটা বড় কথা না, আপনাদের এই যে কথা বলতে না দেওয়ার জন্য, এই পরিবারতন্ত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙে বেরিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠিত করেছে। এখনো আপনারা কথা বলতে দিচ্ছেন না। আমার মনে হয় আরো লোক আপনাদের দল থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাই রাজবীর সিং কোনটা পরিবারতন্ত্র নয়? আমি জানতে চাইছি সারদা নারদায় টেট কেলেঙ্কারিতে অভিযুক্তরাই তো আজকে আপনার দলের সমাবর্তন করছেন। সায়ন্তন বসু বলেছেন, আমি নই। আচ্ছা আমাকে বলতে দেবেন, আপনি জানতে চাইছেন তারপর আপনি নিজেই বলছেন। আপনি জানতে চাইছেন তারপর আপনি নিজেই বলছেন, তাহলে আপনি দুটোই বলুন। অশোকবাবু, আপনি যেটা জানতে চাইছেন যে সারদা নারদা টেট যেগুলো আপনি জানতে চাইছেন, আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনি তো একটা প্রবক্তা একটা পার্টি, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে সিবিআই বা ধরুন ভিজিল্যান্স বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এই যে কমিটিগুলো থাকে, এগুলো তো ভারতীয় জনতা পার্টির কমিটি নয়, এগুলো তো একটা অটোনমাস ইনস্টিটিউট। তাদের যে ইনভেস্টিগেশন সিস্টেম অটোনমাস ছিল, আপনারা ভেঙে দিয়েছেন। আবার অটোনমাস ছিল, আপনারা সেই ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন। 10% এর নিচে আপনাদের ভোট নেমে যাচ্ছে। আপনাদের এই ডিক্টেটরশিপের জন্য, পরিবারতন্ত্রের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বেরিয়ে গেছে আপনাদের দল ছেড়ে। বিজেপির যিনি প্রতিনিধি এসেছেন তিনি জাস্ট স্পেসিফিক্যালি একটা কথা আমাকে বলুন, এই যে সিবিআই নিয়ে বলছেন, তাহলে আপনি বলছেন সারদা নারদা নিয়ে তদন্তের কথা। যে বিজেপি দল মুরলীধর সেনের পার্টি অফিসে মিডিয়া ডেকে জায়ান্ট স্ক্রিনে নারদার টাকা নেওয়ার ভিডিও, যাদের ভিডিও দেখিয়েছিলেন, তাদেরকে আজকে আপনারা দলে নিতে গিয়ে ইউটিউব বিজেপির চ্যানেল থেকে সেই ভিডিওটাকে আপনাদের ডিলিট করতে হলো কেন? তাহলে কি নারদায় যারা অভিযুক্ত তাদেরকে দলে নিয়ে তাদের সমাবর্তন করতে গিয়ে আপনাদের মুখ পুড়েছে, তাই জন্য ওই ভিডিও, নারদার ভিডিও বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ডিলিট করতে হয়েছে? বেশ, ফুয়াদ্দা না, এটা হচ্ছে মজার ব্যাপার। ওই ইউটিউবটা ডিলিট করার মধ্যে হচ্ছে বিজেপি কিন্তু সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, কাকুলি ঘোষ দস্তিদার, ইকবাল আহমদ এদেরকেও কিন্তু ক্ষমার 1986 সালে সারদার জন্ম আপনারা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মজার ব্যাপার। বিজেপি এবং তৃণমূল সুদীপ্ত সেন চিঠিতে বলেছে আপনাদের সুজন চক্রবর্তী 9 কোটি টাকা নিয়েছে। নরেন্দ্র মোদি এসে বলেছিলেন, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে নরেন্দ্র মোদি বলেছিল যে নারদা সারদার লোকজনকে আমি কিন্তু শাস্তি দেব। অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, মানে হাস্যকর ব্যাপার, ভাগ মুকুল ভাগ। আরে হলদিয়া সিপিএম বিধায়ক চলে গেল কেন? তারপরে হচ্ছে পাশাপাশি অরুণ জেটলি এসে বলল এই যে বড় বড় টাকার পরিমাণ হস্তান্তর হচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জি, মদন মিত্র, কাকলি ঘোষ দস্তিদার, শুভেন্দু অধিকারী, এই বিজেপি হচ্ছে একেবারে ঘর করতে গিয়ে তৃণমূলের সঙ্গে, মানে ঘরের লোককে নিজের দলে নিয়ে যাওয়া, এর মধ্যে থেকে তারা যে ক্লিন চিট দিল, ওই ভিডিওটাকে সরিয়ে দিয়ে তার মধ্যে যে তৃণমূলের অর্ধেক লোকজন ক্লিন চিট পেয়ে গেছে। এটা সিপিএম এর হলদিয়ার বিধায়ক চলে গেল কেন? এনডিএ গভর্নমেন্টের শরিক তো আমরা কেউ ছিলাম না, তাই আজকে যেটা হচ্ছে এটা খুব স্বাভাবিক। তো হ্যাঁ, আর যেটা হচ্ছে মজার ব্যাপার যেটা রয়েছে যে বিজেপির প্রবক্তা বলছেন যে সমস্যা থাকবে। টেটের আলোচনাতে বিজেপি এখন থেকে বলে দিয়েছে আমরা কিন্তু ওখানে হাত দিতে যাব না, সমস্যা থাকবে। সরকার যদি আমরা সুযোগ পাই তবুও সমস্যা থাকবে। মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে কি করে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার বেকার যুবকদের সামনে সাহস করে এই কথাটা বলতে পারে। এটা মানে একটা নির্লজ্জর ব্যাপার। মানে এই কথাটি বলে হচ্ছে আসন্ন নির্বাচনে মানে রাজনীতির ময়দান থেকে হাসি কেড়ে নিয়েছে। মানে সমস্যার সমাধান বেশ, আজকে আর বিতর্কের পরিসর নেই, মানে সময় অন্তত আর পাওয়া যাচ্ছে না। ফলে এই বিতর্ক থামবার নয়, এই বিতর্ক চলতে থাকবে, কারণ আগামী দিনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা, রাজনৈতিক বিতর্ক চলবে। তবে আজ করোনার আবহ থেকে আমরা বিদায় নেওয়ার আগে আজ যারা ছিলেন এখানে, বিশ্লেষক যারা ছিলেন, যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন এই অনুষ্ঠান, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজ এই মুহূর্তে আমরা করোনার আবহ থেকে বিদায় নিলেও আমরা কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে খবরে। তাই চোখ রাখবেন আর প্লাস নিউজে। আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।